গত দিন তোমাদের আহ, যেগুলো বলেছিলাম সেগুলো হলো যে আহ, ওখানে ব্যতিচারের ঘটনার সাথে অপবর্তন, তারপর অপবর্তন গেরেটিং, এগুলার পার্থক্য কি এবং এই প্রমাণগুলো। তাহলে ওখানে ধ্বংসাত্মক মানে তোমার যখন গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার, দ্যাট মিনস উজ্জ্বল, অন্ধকার আলো। অপবর্তনের ক্ষেত্রে ঘটনা উল্টা, আবার অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে ঘটনা ব্যতিচারের মতো। তা এগুলোর প্রমাণ, ব্যাখ্যা, বিশ্লেষণ তোমরা এখন মাথায় নিবা। তা এগুলো অত জটিলতার ভিতরে আর যাওয়ারও কিছু নেই, বা জটিলতা অত হওয়ারও কথা না। এনের বিষয়টা একটু অ্যালার্ট থাকবা। সেখান থেকে আমি যেটা বলছিলাম ওখানে যে তোমার আমরা যখন ব্যতিচার পড়েছিলাম, তাই ব্যতিচারের ক্ষেত্রে আমরা মূলত যেটা দেখেছিলাম যে সেখানে কিন্তু একটা কোণ আছে। ব্যতিচারের ওখানেও একটা কোণ ছিল, যেটাকে হয়তো অনেকেই আমরা তখন অপবর্তন করি নাই, এই জন্য অপবর্তন কোণ এটা যে সেই হিসেবে আমরা আখ্যায়িত করে আসছিলাম। কিন্তু ব্যতিচারের ওখানের যে কোণটা আমরা দেখেছিলাম যে একটা চিরের এখানে একটা চির একটা চির, এখান থেকে যখন পর্দার উপরে এসে আলো যখন পড়ে, তখন দুই আলো যখন এসে এখানে এখানে মিলিত হয়, এটা যদি পর্দা হয় তাহলে মিলিত হলে এখান থেকে যখন আমরা এখানে নম্বর টেনেছিলাম, এখানে যে কোণটা এটাকে আমরা বলেছিলাম থিটা। এটা যদি তোমার মধ্যবিন্দু হয়, এখান থেকে আলো, এই যে আলো বেঁকে যায় এখানের এই কোণটাকেও আমরা বলেছিলাম থিটা। আলো মূল পথে না, যে মূল পথ থেকে যদি সামান্য পরিমাণ বেঁকে যায়, যত ডিগ্রি কোণে বেঁকে যাবে সেইটাকেই সাধারণত বলা হয় অপবর্তন কোণ। তাহলে এই কোণগুলো মূলত হলো অপবর্তন কোণ, বেঁকে যাওয়া কোণ। তাহলে আমরা যখন ব্যতিচার করেছি, আমরা আলাপ আলোচনা করেছি যে তারা উপরিপাতিত হয়েছে, তারা হয়তো সমদশায় উপরিপাতিত হয়েছে, নয় বিপরীত দশায় উপরিপাতিত হয়েছে। তখন উজ্জ্বল অন্ধকার আলোর কন্ডিশন আমরা বের করেছি, কিন্তু সেখানে কি ব্যতিচার হয় নাই? সেখানেও ব্যতিচার হয়েছে, সেখানেও অপবর্তন হয় নাই, সেখানে অপবর্তনও হয়েছে। ব্যতিচার হয়েছে, অপবর্তন হয়েছে। তাহলে অপবর্তন সেখানে আমরা আর ব্যতিচারের ওখানে আলাপ আলোচনা করি না, আলাদাভাবেই আলাপ আলোচনা। এখানে আলোক রশ্মি যে ব্যতিচারের মধ্যে যে অপবর্তন ঘটেছে, তখন আলোক রশ্মি দেখে গেছে, তখন যে কোনটা সেটা কিন্তু আমরা ওখানে অপবর্তন কোণ হিসেবেই আমরা ওখানেও আমরা আইডেন্টিফাই করি। তাহলে ব্যতিচারের মধ্যেও অপবর্তন ঘটে। অনেক সময় অনেক অঙ্কটাকে ব্যতিচার নিয়ে কথা বলে, তারপরে সেখানে কোণের কথাটাকে তারা ব্যতিচার কোণ বললো না, বললো অপবর্তন কোণ। আসলে ওটা অপবর্তন কোণই বলে, ব্যতিচার কোণ বলার তো ওখানে আসলে ওইটার যৌক্তিকতা নেই। কারণ ব্যতিচার তো দুইটা রশ্মি যখন উপরিপাতিত হয় সমদশায় বা বিপরীত দশায় উজ্জ্বল আর অন্ধকার হওয়ার ঘটনা, কোণের ঘটনা তো আসলে ব্যতিচার না, কোণের ঘটনাটাই মূলত অপবর্তন। তাহলে তোমার গেরেটিং হোক, মানে এখানে অপবর্তন গেরেটিং এর কথা বলুক, অপবর্তনের কথা বলুক, ব্যতিচারের কথা বলুক, এর ভিতরে যে কোণের প্রসঙ্গটা আসবে, কোনটা সবসময় অপবর্তন, এবং কোনটা যেখানেই দেওয়া থাকুক, এখানে দেওয়া থাকুক, এভাবে দেওয়া থাকুক, এখানে দেওয়া থাকুক, এই সব কোণ আমরাও প্রমাণ করে দেখেছি সেম। তাহলে এই কোণগুলো হলো সব অপবর্তন, ওটা নিয়ে ওখানে কাজ করবা। আর তোমরা অবশ্যই গ্রেটিং নিয়ে সেখানে মনে হয় অঙ্ক করে দেখেছো যে চিরের দৈর্ঘ্য, প্রস্থের চিরের প্রস্থ, তারপরে রেখার প্রস্থ, সেখানে গ্রেটিং দুরবক, এগুলো নিয়ে একক দৈর্ঘ্যের চিরের সংখ্যা, এগুলো নিয়ে সম্ভবত জটিলতা নেই। কারো কোনো জটিলতা আছে কিনা ওর ভিতরে? অঙ্ক করছো তোমরা? আসলে যা পড়তে বলছি পড়ে অঙ্ক করে দেখছো যে কোনো জড়তা আছে কিনা? কারো কোনো সে নাই, জড়তা নাই সেটাও কেউ বলি না, জড়তা আছে সেটাও কেউ বলি না। তার মানে কনফিউশন, কনফিউশন মানে হইলো আমরা ঠিক করতে পারিনি, এরকম বিষয়। না পড়লে তো বিপদ তোমরা ডেকে আনবার। এখন এখন একটু দেখো যে
আমরা মূলত আমরা আজকে দেখতে চাচ্ছি যে আমাদের সমবর্তনের ঘটনা। এখানে ওগুলো সব করে ক্লিয়ার করো। সমবর্তন আমি গতদিনও বলেছি, হয়তো পড়াটা একটু বেশি হয়ে গেছে, আমরা অনেকেই মাথায় নিছি, অনেকেই নেই নাই, অনেকেই ভালোভাবে বুঝি না। আসলে ঘটনাটা কিছুই না। সমবর্তনের যে বিষয়টা, সমবর্তনের বিষয় হলো, তোমরা আগেও আমি বলেছি যে আলোক রশ্মিটা বিভিন্ন তলে যখন কম্পিত হতে থাকে, তার কম্পন যদি বিভিন্ন তলে থাকে, সেই বিভিন্ন তলের কম্পনটাকে যখন আমরা একটা মাত্র তলে সীমাবদ্ধ করি বা একটা মাত্র তলে নিয়ে আসি, তখন ওই একটা মাত্র তলে কম্পনটাকে সীমাবদ্ধ যে করা হইলো, নিয়ে আসা হইলো, আটকানো হইলো, এই ঘটনাটাকেই আমরা বলেছিলাম গতদিনই যে পোলারাইজেশন, সমবর্তন। তাহলে এখানে একটা সোর্স, এই সোর্স থেকে যে আলো তো চারদিকে যাবে, এটাই স্বাভাবিক, এবং চারদিকে যাওয়া মানে হলো বিভিন্ন দিকে কম্পিত হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটাকে যখন আমরা এই সোর্সটাকে, এই বিভিন্ন দিকের আলোক সোর্সকে যখন আমরা কোনো স্পেসিফিক কিছু পদার্থের ভিতর থেকে যদি পাস করি, স্পেসিফিক কিছু পদার্থ, যেমন এখানে তোমার বইয়ে একটা ক্লাসের কথা বলেছে, টুর্নামেন্ট ক্লাস, এর মধ্য দিয়ে যখন পাস করি, তখন দেখা যাচ্ছে যে এই আলোর যে তীব্রতা, এই আলোর তীব্রতা, এটা তোমার বিভিন্ন দিকে যে কম্পিত আলো সমান তীব্রতা নিয়ে কম্পিত হচ্ছে। তাহলে ওর তীব্রতা যদি আমি ধরি 10, এই যে লম্বভাবে যে আলোটা কাঁপতেছে, তার প্রত্যেকটা আলো যে কাঁপতেছে, প্রত্যেকটা আলোর তীব্রতা 10 লুমেন্স করে যদি আমি ধরি, তাহলে এখানে আমি আলো ধরলাম হইলো 1, 2, 3, 1, 2, 3, 4, চারটা। তাহলে এখানে মোট তীব্রতা পাওয়া গেল 10 × 4 মানে 40 লুমেন্স। আলোক রশ্মিটা যখন এর ভিতর দিয়ে যায়, তখন ওর ভিতর দিয়ে যাওয়ার সময় ওর সমান্তরালের যে রশ্মিগুলা, ওর অক্ষ হলো এইটা, তাহলে এই অক্ষের সমান্তরালের যে কম্পন, এইটা, এই কম্পনটা হয়তো বা এর মধ্য দিয়ে চলে গেছে, মানে এর মধ্য দিয়ে চলে গেছে। তাহলে এখানে মোট আলো ছিল বিভিন্ন দিকে কম্পিত 4টা, সে আসলে তো বাস্তবে 4টা থাকে না, লক্ষ লক্ষ, আমি ধরলাম সুবিধার জন্য। তাহলে 4টা তীব্রতা ছিল 40, এখান থেকে গেছে একটা আলো, তাহলে এইখানে তীব্রতা কত হওয়ার কথা তোমাদের কাছে কি মনে হয়? 40 হবে, না তার থেকে কম হবে, না কম হইলে কত হবে, কিছু মনে হয়? এইখানে আলোর তীব্রতাটা কত হওয়ার কথা? ওর ভিতর থেকে তো যাচ্ছে প্রত্যেকটা আলোক তরঙ্গ, এইটার তীব্রতা হইল 10, এটার তীব্রতা 10, এটার তীব্রতা 10, এটার তীব্রতা 10, তাহলে 4টা রশ্মির তীব্রতা হইল 40। এর ভিতর থেকে যাচ্ছে কোন আলোটা? এই 4টাই কি যাচ্ছে, না 4টার যে কোনো একটা যাচ্ছে, না কি যাচ্ছে আছে? তাহলে এখানে তীব্রতা কত পাওয়ার কথা? 10। এখানে তীব্রতা হবে আমাদের 10। লজিক কিন্তু সেটা বলে, কিন্তু বাস্তবে এখানে 10 হবে না, এটা কিন্তু হবে না। এখন কেন হবে না? এটা 10-এর থেকে বেশি হবে। কারণ হইল, তোমার এই যে আলোটা, এ তো পুরোপুরি যাবে, এ তো পুরোপুরি চলেই যাবে, তাহলে ও হইল 10। এই আলোটা তার সাথে 90 ডিগ্রি কোণে আছে, হয়তোবা এই আলোটা কোনো অংশই যাবে না এই হরাইজনটা, কিন্তু এই আলোটা যে আছে
এ তো তার সাথে এখানে একটা কোণ করে আছে, মনে করো 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে ওই 60 ডিগ্রি কোণে উল্লম্বের সাথে যে আলোটা কাটতেছে তার এখানে উপাংশ কত? এটা হলো 10 তীব্রতা। তাহলে 10 cos 60 ডিগ্রি সমান সমান 5। তাহলে এই যে 10 তীব্রতার আলোটা এইভাবে কাটতেছে, তার 5 উপাংশ, তার 5 তো এই বরাবরও কাজ করতেছে। তাহলে এই বরাবর যে আলোটা যাচ্ছে এই যে 10-এ, তাহলে ওরও তো 5 ওর সাথে একত্রিত হয়ে 10-এর সাথে যুক্ত হইতেছে। তাহলে ওই তীব্রতা কি আর 10 থাকবে? আমাদের কাছে হয়তো মনে হয় ওই 10ই হবে, যেহেতু একটা আলো যাচ্ছে। একটা আলো যাচ্ছে আমরা এইটা বলতে পারি না, আমরা বলতে পারি একই দিকের কম্পন যাচ্ছে। অর্থাৎ এই আলোটা যেই তলে কাঁপতেছে সেই কম্পনটা এর ভিতর থেকে পাস হয়ে যাচ্ছে। তাহলে ওর তীব্রতা ছিল 10, ওর পুরোটাই পাস হয়ে গেছে, কিন্তু যে এভাবে কাঁপতেছে তারও তো একটা উপাংশ ওই বরাবর আছে। তাহলে তার কতটুকু উপাংশ ওই লম্ব বরাবর কাজ করতেছে সেও এর সাথে চলে যাচ্ছে। কথা কি বুঝছো এখন? তাহলে এখানে যে আলোটা আসতেছে তার তীব্রতা কি এক্সাক্ট 10 হবে? হবে না, 10 থেকে কিছুটা বেশি হবে। কিন্তু 40 হবে? কি মনে হয় 40 হওয়া কি সম্ভব কখনো? না। এইটা কিন্তু কখনোই সম্ভব। 40-এর থেকে কম হবে, বা 10 থেকে বেশি হবে। আবার 10-এর সমানও হতে পারে যদি এখানে শুধুমাত্র দুইটা আলো থাকে, একটা হরাইজন্টাল কাঁপতেছে আর একটা ভার্টিক্যাল কাঁপতেছে। তখন কত হবে? তখন শুধু 10 স্যার তখন শুধু 10ই হবে, কারণ যেটা হরাইজন্টাল কাঁপতেছে সে এর সাথে আর যাচ্ছে না, শুধু ভার্টিক্যাল যেটা কাঁপতেছে সেই শুধু চলে যাচ্ছে। যদি শুধু দুইটা থাকে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, শুধু ভার্টিক্যালটা এখান থেকে চলে যাবে, হরাইজন্টাল যেতে পারবে না, তখন 10। তাহলে এখানে সামহাউ এখান থেকে যে আলো আসে তার একটা তীব্রতা এখানে পাওয়া যায়, কতটুকু হবে জানি না, কিন্তু ওর সমপরিমাণ তীব্রতা না, তার থেকে কিছুটা কম এখানে পাওয়া যায়। এরপরে যদি আমরা আবার একটা এখানে যদি আবার একটা আমরা এরকম ক্লাস রাখি, তাহলে এই ক্লাসের ভিতর থেকে এই আলোটা যাচ্ছে, এই আলোটা চলে যাচ্ছে, এই আলোটা পুরোটাই এর মধ্যে দিয়ে চলে যাবে। দুইটা তরঙ্গ আছে, দুইটা তরঙ্গই ওর মধ্যে দিয়ে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এর কম্পন আর এর যে অক্ষ এরা সমান্তরালে, সুতরাং ওর ভিতর থেকে সে খুব ইজিলি পাস করে চলে যাচ্ছে। এই যে আলোটা, এইটাকে আমরা বলি অসমবর্তিত আলো, নন পোলারাইজ আলো। এরপরে এই যে আলোটা, এটাকে আমরা বলি সমবর্তিত পোলারাইজ। তাহলে এই যে নন পোলারাইজ এটাকে পোলারাইজ করলো, এই ক্লাস করছে, এই ঘটনাটা হলো পোলারাইজেশন। আর এই ক্লাস যেহেতু ঘটনাটা ঘটাইছে, এটাকে বলা হয় পোলারাইজার। এই ক্লাসটা এই জন্য পোলারাইজার। আবার আলোক রশ্মি যখন এর ভিতর থেকে এখানে যাচ্ছে, ওর যতটুকু তীব্রতা এর মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে তীব্রতা কি হুবহু সেম পাওয়া যাবে না, তীব্রতার কোনো পরিবর্তন ঘটে। তাহলে এইটার তীব্রতা এখানে যদি হয় I1, এটা যদি হয় I0, এটা যদি হয় I, তাহলে আমরা এই সম্পর্কে কি বলতে পারি? যে I1 থেকে I0 কম, কিন্তু I0 আর I কি এখানে সমান, সমান। এই দুটো সমান হয়ে। এখানে আমরা একটা রিলেশনও এখানে দাঁড় করাতে পারি যে I = I0 cos 0 ডিগ্রি ইকুয়ালস টু, তাতে I0 ই আসে, ওটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই যে ক্লাস দিয়ে তোমার তীব্রতা মেজারমেন্ট হয়, আর যে ক্লাস দিয়ে তোমার আলোর ভাইব্রেশন কতগুলো তলে সেটা ইন্ডিকেট হয়, দুইটা ক্লাসের নাম দুই রকম। যেটা দিয়ে তোমার ভাইব্রেশনের অভিমুখ ঠিক হয়, একটা তলে সীমাবদ্ধ হয়, এটাকে বলা হয় পোলারাইজার। আর যেটা দিয়ে আমরা আলো পুরোপুরি যাবে না, অর্ধেক যাবে না,
মোটেই যাবে না, আইডেন্টিফাই করি, সেটাকে বলা হয় অ্যানালাইজার। এটার নাম বিশ্লেষক, অ্যানালাইজার। তাহলে এটা হলো অ্যানালাইজার আর এটা হলো পোলারাইজার। কথা কি এখন শোনা যায় না কথা এখনো বেজে বেজে যায়? স্যার ক্লিয়ার শোনা যায়। তাহলে এখান থেকে আমরা যদি এখন যদি আবার একটা কেস চিন্তা করি, এখানে ওই একই আলোই, অসমবর্তিত আলো। এখানে যদি আমরা এখানে ক্লাস নেই, এটা আলোক রশ্মি যাচ্ছে, তা এখান থেকেও আলো এই একই তলে কম্পিত আলো গেল। আসলে এখানে আমি একটা ক্লাস নিলাম, এটা এই মূল যে অক্ষ ছিল আগে, এখন তার সাথে সে 45 ডিগ্রি কোণে আছে। ঠিক এখানে ছিল 0 ডিগ্রি কোণে, মানে হরাইজন্টালের সাথে ছিল 90 ডিগ্রি কোণে। এখন সে আছে হরাইজন্টালের সাথে 45 ডিগ্রি কোণে, তাহলে উলম্বের সাথেও 45 ডিগ্রি কোণে। এই ক্ষেত্রে এখানে আলো পাওয়া যায়, এখানে যে তীব্রতার আলো আছে তার অর্ধেক। তাহলে এখানে আছে 2টা অ্যারো, এখানে একটা হয়ে যায়, একটা পাওয়া। তাহলে এখানে ঘটনা কি? এখানে ঘটনা হলো, এটা হলো পুরোপুরি ভার্টিক্যাল, তার উলম্বের সাথে কাঁপতেছে, কিন্তু তার অক্ষটা তো এখানে 45 ডিগ্রি কোণে। তাহলে ওর উপাংশ কতটুকু ওখানে গেল? মূলত এইভাবে হিসাব হয়। তাহলে এখানে যখনই 45 ডিগ্রি কোণে এটা কোনো ক্লাসকে ঘুরিয়ে দিই, অ্যানালাইজারকে আমরা ঘুরিয়ে দিই, তখন আলো, এইখানে যে আলো ছিল তার অর্ধেক আলো পাওয়া যাবে। এটা কিন্তু একদম সংবিধান, অর্ধেক আলো পাওয়া যায়। আবার যদি ঘটনা এরকম ঘটে, এরকম যদি ঘটে, এখানে তোমার আলো আসলো, এই আলো আসলো, এইভাবে যদি থাকে, তাহলে এখানে কোনো আলো পাওয়া যাবে না, কোনো আলো আর দেখা যাবে। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই যে অ্যানালাইজার যখন ভিন্ন ভিন্ন অবস্থানে এরকম ঘুরে বিভিন্ন কোণে, তখন আলো সমান তীব্রতার আলোও যেতে পারে, তীব্রতা কমেও যেতে পারে, কোনো আলো পাস নাও করতে পারে। এখানে কত ডিগ্রি কোণ করছে? অ্যানালাইজারের অক্ষের সাথে উলম্ব অক্ষটা 90 ডিগ্রি কোণ করা, কাঁপতেছে উলম্ব বরাবর, অ্যানালাইজার অক্ষ এই বরাবর, তার সাথে 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে যেটা যাবে আলো, আই নট ইকুয়ালস টু কি হবে? আই ইকুয়ালস টু কি হবে? আই নট কস 90 ডিগ্রি, কস 90 মানে 0, এটাও ফিল করে, এটাও ফুলফিল করে। এখানে যদি এইটা হয় আই ইকুয়ালস টু আই নট, এটা হইলো আই নট, এটা হইলো আইন, এটা হইলো আইন, এটা হইলো আই নট, এইটা হইলো আই। তাহলে এই আই কত হবে? এই আই হবে আই ইকুয়ালস টু আই নট কস 45 ডিগ্রি। এইটা কিন্তু মানে না শর্ত, কারণ এখানে সমান সমান আলো হবে, আই নট কস 0 ডিগ্রি দিলেই হয়, এখানে কোনো আলো পাওয়া যাবে না, আই নট কস 90 ডিগ্রি দিলেই হয়। কিন্তু এখানে অর্ধেক আলো পাওয়া যাবে, আই ইকুয়ালস টু আই নট কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 45 এর মান 1/√2, তখন আই ইকুয়ালস টু আই, এখানে আলো হয়, এখানে যে আলোর তীব্রতা তার 1/√2 গুণ। কিন্তু আলো তো হবে অর্ধেক, অর্ধেক হতে গেলে এখানে আমরা বলেছিলাম একটা স্কোয়ার দিতে হয়। দেখো এখন অর্ধেক হয়ে যায়, তাহলে স্কোয়ার দিলে আর কোনো সমস্যা হয় না। এখানেও যদি একটা স্কোয়ার দিই তাহলেও কিন্তু কোনো সমস্যা হয় না, তাহলেও কিন্তু ওই 0 0ই থাকে। এখানে যদি একটা স্কোয়ার দিই তাহলেও কোনো সমস্যা হয় না, ওই আই নট আই নট। তাহলে এই যে তোমার অ্যানালাইজারের আগে আর অ্যানালাইজারের পরে আলোর মধ্যে যে তীব্রতার যে সম্পর্ক, সেই সম্পর্ক
এইটা ম্যালাস দিছে, এটাকে ম্যালাসের সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু আই নট কজ স্কয়ার। থিটাটা কি? থিটাটা হইলো অ্যানালাইজারের আগে আলো যে ভাইব্রেশন করতেছে সেই ভাইব্রেশনের অভিমুখ আর অ্যানালাইজারের যে অক্ষ তার মধ্যবর্তী কোণ। তাহলে অ্যানালাইজারের অক্ষ আর ভাইব্রেশন একই তলে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অ্যানালাইজারের অক্ষ আর ভাইব্রেশন তার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। অ্যানালাইজারের অক্ষ আর ভাইব্রেশন তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাই শুধু কজের না, কজ স্কয়ারের সাথে রিলেশন। তাই এইখানে মূলত আমরা এখানে এই আলোটা কি সমবর্তিত আলোই, কিন্তু আমরা এখানে সমবর্তিত আলোরই আমরা তীব্রতা পাচ্ছি অ্যানালাইজারের আগে আর অ্যানালাইজার বিভিন্ন কোণে রাখার পর। অ্যানালাইজার যখন বিভিন্ন কোণে অবস্থান করে তখন আলোর তীব্রতা সে বাড়াতে কমাতে, মানে মূল আলোর তীব্রতার সমানও রাখতে পারে বা সেখান থেকে তীব্রতা আস্তে আস্তে কমাতে পারে। অ্যানালাইজারের বিভিন্ন অবস্থানে থাকার কারণে তাদের রিলেশন, নট এটা পোলারাইজার, অ্যানালাইজার। আর এইখানে এই ক্ষেত্রে তোমার এইটা যে কাজ করছে এইটা হলো পোলারাইজার। পোলারাইজার অসমবর্তিত আলোকে সমবর্তিত করে। এখন একটা বিষয় আসলে এখানে, বিষয়টা হলো যে তোমার এখান থেকে যে আলো যাচ্ছে এই আলোটা কি আসলে প্রতিফলন ঘটছে না প্রতিসরণ ঘটছে? এটা কিন্তু প্রতিসরণ ঘটছে, ওর মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে প্রতিসরণ আমরা বলতে পারি। তাহলে এই যে রশ্মিগুলো, এই রশ্মিগুলো কি রশ্মি? প্রতিসরিত রশ্মি না প্রতিফলিত রশ্মি? এই যে রশ্মি, অবশ্যই এটা প্রতিসরিত রশ্মি। তাহলে প্রতিসরিত রশ্মিটা কি রশ্মি হবে? সেটা কি তোমার প্রতিসরিত রশ্মিটা, সেটা কি তোমার সমবর্তিত না অসমবর্তিত? কি মনে হয় তোমাদের কাছে? সমবর্তিত। সমবর্তিত। এবং এটা হইল স্পেশাল কেস। এই যে গ্লাস অথবা সানগ্লাস, তুমি যদি সানগ্লাস পরে সূর্যের দিকে তাকাও তাহলে সূর্য থেকে আলো তো সানগ্লাস এসে পড়ে, সানগ্লাস থেকে তোমার চোখে যায় একটা আলো যায়, প্রতিসরিত আলো। সে তুমি কিন্তু সূর্যের দিকে দিব্যি তাকাই থাকতে পারো, কোনো সমস্যা হবে। কিন্তু তুমি যদি সাদা গ্লাস বা কোনো পাওয়ার লেন্স পরে সূর্যের দিকে তাকাও, একদম সাদা গ্লাস পরে, তুমি সূর্যের দিকে তাকাই থাকতে পারবা না। সেক্ষেত্রে কি ওই কাচের মধ্য দিয়ে আলো আসলো না, এসে কি তোমার চোখে পড়ে নাই? পড়ছে কিনা? সেক্ষেত্রেও পড়ে। কার মধ্য দিয়ে আলো এসে? এই কাচের মধ্য দিয়ে, সাদা কাচের মধ্য দিয়ে। কিন্তু সাদা কাচের মধ্য দিয়ে যে আলোগুলা এসে তোমার চোখে পড়লো সেটা কি প্রতিসরিত রশ্মি না? সেও তো প্রতিসরিত রশ্মি। আর সানগ্লাসের মধ্য দিয়ে যে আসলো সেও কি প্রতিসরিত রশ্মি। তাই সানগ্লাসের মধ্য দিয়ে আসলো প্রতিসরিত রশ্মিটা সমবর্তিত, কিন্তু সাদা কাচের মধ্য দিয়ে যে প্রতিসরিত রশ্মিটা আসছে সে কি সমবর্তিত? কথা বুঝো নাই? সে কিন্তু সমবর্তিত না, কারণ তুমি সূর্যের দিকে, তুমি একটা সাদা কাচের গ্লাস পরে, চশমা পরে তুমি তাকালে, সানগ্লাস পরে তাকালে, তখন তুমি দেখবা সাদা গ্লাস যেটা কাচ, তার মধ্যে দিয়ে তুমি সেটা দিয়ে যদি তাকাও তুমি সেখানেও তাকাই থাকতে পারবে না, খালি চোখেও তাকাই থাকতে পারবে না, সাদা কাচের চশমা দিয়েও তুমি তাকাই থাকতে পারবে না। তার মানে সাদা কাচের মধ্য দিয়ে যে আলোটা আসতেছে সেটা প্রতিসরিত আলো, সে কিন্তু সমবর্তিত না। কিন্তু সানগ্লাসের মধ্য দিয়ে যেটা আসতেছে সেটা প্রতিসরিত আলো, সে কিন্তু সমবর্তিত। তাহলে এখানে তোমার আলোটা যাচ্ছে, এটা প্রতিসরিত রশ্মি, এটা সমবর্তিত। তাহলে একটা কথা আমরা স্পষ্ট ভাবে বলতে পারি যে সকল প্রতিসরিত আলোকে সমবর্তিত আলো বলা যাবে না।
স্পষ্ট করি। বুঝো নাই কথা আমার? কথাটা বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি তো। যে প্রতিসরিত আলোই যে সমবর্তিত হবে সেটা বলা যাবে। কারণ প্রতিসরিত আলো সমবর্তিতও হতে পারে, অসমবর্তিতও হতে পারে। তুমি যদি এখানে সূর্যের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকাও, মাটির দিকে তাকাও, তাহলে তো মাটি দেখতে পারবে। কার কল্যাণে? সূর্যের আলোর কল্যাণে। কিন্তু সূর্যের আলো মাটিতে পড়লো, মাটি থেকে আলো তোমার চোখে আসবে। তাই তুমি যে মাটি দেখতেছো, মাটির দিকে তাকাইলে তখনও তো চোখে ওই রকম জ্বালা যন্ত্রণা নেই। তাই তোমার চোখে আসলো হইল প্রতিফলিত আলো। তাই যেহেতু জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে নাই, তাহলে প্রতিফলিত আলোটা আসলে অতটা কিন্তু তোমার প্রতিফলিত আলোটা তোমার অতটা অসমবর্তিত না, সে কিছুটা সমবর্তিত। এই জন্য তোমার চোখে অতটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি করে না। তুমি আবার অনেক সময় যখন তীব্র রোদ করে, একদম সূর্যটা তীব্রভাবে আলো দিচ্ছে, তখন কিন্তু সূর্যের দিকে তো তাকানো যায় না, মাটির দিকে তাকাইলেও কেমন চোখ ধাঁধাই ধাঁধাই যায়। সূর্য এসে মাটিতে পড়ে বা পানিতে পড়ে, সেই পানির দিকে তাকাই থাকাও কিন্তু বেশিক্ষণ যায় না। তার মানে তোমার প্রতিফলিত রশ্মিটা আসতেছে। তাহলে প্রতিফলিত রশ্মিটা তবে সরাসরি সূর্যের দিকে তাকাইলে যে অবস্থা সৃষ্টি হয়, তার থেকে একটু একটু আরাম বা উপশম বা কিছুটা প্রশমিত হয় যন্ত্রণা। তাহলে এই যে প্রতিফলিত আলো আসছে, আবার প্রতিফলিত আলোটাকেও যে আমরা সবসময় সমবর্তিত আলো বলবো, কারণ সে যন্ত্রণা সৃষ্টি করতেছে না বা করলেও কম সৃষ্টি করে, তাহলে সে একদম অসমবর্তিত না, তাহলে সে সমবর্তিত। আবার সমবর্তিত হলে কখনোই তোমার যন্ত্রণা সৃষ্টি করতো না যদি 100% সমবর্তিত হতো। তাহলে এখানেও কিন্তু প্রতিফলিত যে রশ্মিটা, সে সমবর্তিত হতে পারে, অসমবর্তিত হতে পারে। কিন্তু অসমবর্তিত হলেও সে একদম মূল সোর্স যেভাবে অসমবর্তিত, সেভাবে অসমবর্তিত। তাহলে ভালো করে কথাগুলো খেয়াল করো যে যখন কোনো সোর্স থেকে আলো আসে, সরাসরি তাকাইলে তো কোনো কথাই নেই, পুরোপুরি অসমবর্তিত। সানগ্লাস দিয়ে তাকাইলে দেখা যাচ্ছে সমবর্তিত, সাদা চশমা দিয়ে তাকাইলে দেখা যাচ্ছে গ্লাসটা সাদা চশমা হইলে, সাদা গ্লাস হইলে। সেখানে হয়তো অতটা আগের মতো যন্ত্রণা সৃষ্টি করে না, কিন্তু তখনও কিছু যন্ত্রণা সৃষ্টি করে। তখন সেই আলোটা সমবর্তিত অসমবর্তিত দুইটা উপাংশই সেখানেও থাকতে পারে। তবে খুব বেশি সেখানেও তাকানো যায় না, সেখানে অসমবর্তিতটাই বেশি থাকে। সাদা গ্লাস দিয়ে তাকাইলে সূর্যের দিকে তখনও তাকাই থাকা যায় না, সুতরাং অসমবর্তিত পার্টটাই বেশি। তখনও গ্লাসের মধ্য দিয়ে আলো আসে, প্রতিসরিত হয়। তাহলে প্রতিসরিত রশ্মিটা সমবর্তিত হতে পারে, অসমবর্তিত হতে পারে। আবার প্রতিফলিত রশ্মিও অনেক সময় আমরা দেখেছি, এখন তুমি যদি যে ওয়ালে তোমার ভাল্ব জ্বলে, আলো জ্বলে, সেখানে তাকাই দেখলে আলোর দিকে, তুমি ভাল্বের দিকে তাকাইলে চোখ ধাঁধাই যায়। কিন্তু অন্য ওয়ালে তাকাইলে দেখবা যে চোখ স্মুথ, অতটা তোমার কোনো সমস্যা হচ্ছে। তার মানে ওই সোর্সের আলোটা অন্য ওয়ালে যে পড়ে, তুমি অন্য ওয়ালে তাকাইলা, সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে তোমার চোখে আসতেছে। প্রতিফলিত রশ্মিটা এই ক্ষেত্রে সমবর্তিত হচ্ছে। কিন্তু ওইখানে সোর্সটা যদি খুব বেশি তীব্র হয়, তখন আলো এসে পড়ে, তখনও তুমি অন্যদিকে ওয়ালে তাকাইলেও তোমার চোখ কেমন জানি ধাঁধাই যাচ্ছে। তখন প্রতিফলিত রশ্মিগুলো 100% সমবর্তিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রতিসরিত বা প্রতিফলিত রশ্মি কখনোই পুরোপুরি সমবর্তিত হয় না, সমবর্তিত হতে পারে। প্রতিসরিত রশ্মি হ্যাঁ পুরোপুরি সমবর্তিত হতে পারে সানগ্লাসের ক্ষেত্রে, আবার কখনো কখনো সমবর্তিত নাও হতে পারে। আর প্রতিফলিত রশ্মি সাধারণত সবসময় কিছুটা সমবর্তিত হয়, আবার পুরোপুরি সমবর্তিত হতে পারে, সমবর্তিত অসমবর্তিত দুটোই থাকতে পারে। তাহলে এখানে আমরা যেটা দেখেছি যে এই হলো অসমবর্তিত আলো, একদম 100% পুরোপুরি অসমবর্তিত আলো। এখানে পুরোপুরি সমবর্তিত আলো,
তারপরে এই হলো পোলারাইজার, এই হলো অ্যানালাইজার, এখানে তীব্রতার পরিমাণ। তাহলে অ্যানালাইজার থেকে যখন এই তীব্রতা টেস্ট করা হয় তখন এখানে যে আলোগুলো নেওয়া হয় এই আলোগুলো অবশ্যই সমবর্তিত আলোর তীব্রতা। অ্যানালাইজারের মধ্য দিয়ে পাস করে দিয়ে তার তীব্রতা ঠিক করে। তোমার বইয়ে সম্ভবত এটাকে সমবর্তিত আলোই বলেছে আইনটকে, অনেক বইয়ে সমবর্তিত আলো লেখে না, অসমবর্তিত লেখে। তাই অসমবর্তিত লেখে তখন এই পার্টটা তারা চিন্তা হয়তো করে না, কিন্তু এইটা আসতে গেলে এই পার্টের মধ্য দিয়েই আসতে হয়। তাহলে এটার ক্ষেত্রে হয়তোবা চিন্তা করা যায় যে এটার পিছনে শুরুর আলো, এই জন্য তাকে অসমবর্তিত বলে, কিন্তু আসলে তোমাকে কিন্তু এটাকে সমবর্তিতই বুঝতে হবে, অসমবর্তিত বললে। আর সমবর্তিত বললে তো কোনো কথাই নেই। তাহলে এখান থেকে আমরা আই নটের ভিতরে সম্পর্ক সেট করব। আর এই যে কথাগুলো বললাম, প্রতিসরিত রশ্মি, প্রতিফলিত রশ্মি সমবর্তিত হতে পারে, অসমবর্তিত হতে পারে, কেন? এইটার কারণ হলো এখন একটু তুমি দেখো এখানে যে এখানে যদি আমরা একটা কাচ ফলক রাখি, এখানে একটা কাচ ফলক রাখলাম, এর প্রতিসরাঙ্ক আছে মিউ, এখানে এই অবিলম্ব, এখান থেকে আলো এসে এই কাচ ফলকের উপরে পড়ে, তাহলে কোন সোর্স থেকে আসলো, এটা অসমবর্তিত। এই আলোটা এসে তোমার এখানে যখন পড়ে তখন এই কাচের জন্য এখান থেকে কিছু অংশ এর প্রতিসরিত হয়, কিছু অংশ না, পুরোপুরি প্রতিসরিত হয়। আমরা সাধারণত পিছনের চ্যাপ্টারে দেখেছি কাচের উপরে যখন আলো পড়ে তখন আমরা কিন্তু প্রতিসরণ নিয়েই কথা বলি, প্রতিফলন নিয়ে কথা বলি না। তাহলে প্রতিফলন নিয়ে কথা বলি না তার মানে কি প্রতিফলন ঘটে না? এইখানে যে প্রতিসরণ ঘটে, পুরোপুরি প্রতিসরণ হয়, তাই কি হয় আসলে বাস্তবে? না। আমরা যে বলি পুরোপুরি প্রতিসরণ ঘটে, কথা মিথ্যা। আলো যখন কোনো তলের উপরে পড়ে সেখানে প্রতিফলন প্রতিসরণ দুটা ঘটবে। কাচের ক্ষেত্রে অধিকাংশই তার ভিতর থেকে চলে যায়, এই জন্য প্রতিসরণই ম্যাক্সিমাম, প্রতিফলন খুব কম। এই জন্য আমরা সেটা আর বলি না, তাই বলে প্রতিফলন যে হবে না তা না, এখানে প্রতিফলনও ঘটবে। আমরা যখন কোনো অমসৃণ তল বলি, অমসৃণ তলে এসে আলো পড়ে তখন আমরা সেখানে শুধু প্রতিফলন নিয়ে কাজ করি, সেখানে প্রতিসরণের কথা বলি না। আসলে কি সেখানে প্রতিসরণ হয় না? হয়, সেখানে প্রতিসরণ খুব কম হয়, হয়তো সেটা নিয়ে কথা বলি নাই, প্রতিফলন নিয়ে কথা বলি। তবে আমরা আলোক রশ্মি কোনো তলের উপরে পড়লে সেখানে আমরা প্রতিফলন এবং প্রতিসরণ দুটো নিয়ে আমরা কথা বলতে পারি। হয়তো একটা কম হোক আর একটা বেশি হোক, কিন্তু ঘটে দুটোই। তাহলে এখানেও কোনো কাজতলে অসমবর্তিত আলো আসলো, আলো এসে তোমার এইতে গেল। এখন এই যে আলোটা প্রতিসরিত আলো, এ কি সমবর্তিত হবে না অসমবর্তিত হবে? তোমার কাছে কি মনে হয়? যে আলোটা প্রতিসরণ করছে, এটা কি সমবর্তিত হবে না অসমবর্তিত হবে? কেউ কিছু বলতে পারো? কি মনে হয় তোমার? ওই যে একটা আমি উদাহরণ দিছিলাম যে সূর্যের আলোর দিকে আমি একটা সাদা গ্লাস পরা চশমা দিয়ে তাকাইলাম, সেখানেও কেমন কেমন লাগতেছে, কিন্তু সানগ্লাস দিয়ে তাকাইলাম কিছুই লাগে না। তাই সূর্যের আলো সানগ্লাসের ভিতর থেকে যখন আসে তখনও প্রতিসরিত হয়ে আসে, সাদা গ্লাসের মধ্যে দিয়ে আসলো প্রতিসরিত হয়ে আসলো, কিন্তু সাদা গ্লাস দিয়েও আমি তাকাইতে পারতেছি না। সাদা গ্লাসের মধ্যে দিয়ে যেটা প্রতিসরিত হয়ে আসলো সে সমবর্তিত না, কিন্তু সানগ্লাসের মধ্যে দিয়ে যেটা আসলো সেটা সমবর্তিত। তাহলে এই আলোটা প্রতিসরিত রশ্মি, তাহলে এটা কি সমবর্তিত না অসমবর্তিত? কি মনে হয় কারো কোনো মতামত? এখন এটা তোমার ডিপেন্ড করবে এখানে যে তলে প্রতিসরিত হয়েছে সেই তলটা কি, সেটা কি সানগ্লাস না সাদা কাচ? এখানে যে কোনো একটা কাচের যদি বলি, যে কোনো একটা অর্ডিনারি সাদা কাচের কথা যদি বলি, তাহলে এটা অসমবর্তিত। কিন্তু এটা যদি সানগ্লাসের কথা বলি ওই রকম, বা কোনো একটা ক্লাস, যে ক্লাস গুলা
ওই একতলে সীমাবদ্ধ করে দেয় প্রতিষ্ঠিত রশ্মিটাকে। এটার কথা যদি বলি তাহলে এটা কি সমবর্তিত আলো। তাই সাধারণত সমবর্তিত আলো প্রতিসরণের ক্ষেত্রে খুব রেয়ার কেসে হয়, খুব কম হয়, বেশি হয় অসমবর্তিত আলো। এজন্য সাধারণত প্রতিসরিত রশ্মিটাকে অসমবর্তিতই ধরা হয়। কিন্তু এটা যে সবসময় অসমবর্তিত হবে এরকম কোনো কথা নাই, মাঝে মাঝে সমবর্তিত হতে পারে। তোমার বইয়ে কিন্তু সমবর্তিত দেখাইছে, এখানে প্রতিসরিত রশ্মি সমবর্তিত দেখাইছে, কাজে একেবারেই ভুল তাও বলা যাবে না, আবার একেবারেই সঠিক তাও বলা যাবে না, মানে সমবর্তিত হলে হতে পারে। কেউ যদি এখানে প্রতিসরিত রশ্মি অসমবর্তিত দেখাও তাহলেও কোনো আপত্তি নেই, তাও হতে পারবে। এবং কাছে প্রতিসরিত রশ্মি অসমবর্তিতই বেশি হয়, সমবর্তিত হয় মাত্র কয়েকটা কেসে, কয়েকটা উপাদানের জন্য, স্পেশাল কয়েকটা পদার্থের জন্য। আবার এইখান থেকে এই যে রশ্মিটা, এইটা কি 100% সমবর্তিত না অসমবর্তিত? ওর ভিতরে সমবর্তিত কিছু থাকবেই, আলো পুরোপুরি সমবর্তিত নাও হতে পারে, কিছু দুই একটা অসমবর্তিত কম্পোনেন্টও থাকতে পারে। তবে তবে মেলাস বলেছে যে কোনো কাঁচতলে যখন আলো পড়ে, যদি 57 ডিগ্রি কোণে এসে আলো পড়ে, এটা কাঁচের জন্য 57 ডিগ্রি কোণে যদি কোনো অসমবর্তিত আলো পড়ে, তাই ওই আলো প্রতিফলিত হয়ে যে আলোটা যাবে সেটা 100% সমবর্তিত আলো হবে, সেখানে আর কোনো অসমবর্তিত কম্পোনেন্ট পাওয়া যাবে না, সে 100% সমবর্তিত একমাত্র 57 ডিগ্রি কোণের জন্য, এবং সেটা কাঁচের জন্য, অন্য কোনো জায়গায়। এখানে যদি কাঠের একটা তল রাখতাম তাহলে সেটা 57 ডিগ্রি কোণে করলেও সে প্রতিফলিত রশ্মিটা তখন সমবর্তিত তুমি বলতে পারবে। কাচের ক্ষেত্রে তোমার, আবার কাচের ক্ষেত্রে এখানে কি তাহলে পুরোপুরি সমবর্তিত আলো সবসময় পাওয়া যায়? তোমার যদি 57 এর থেকে কম হয় বা 57 এর থেকে বেশি হয়, এই কাচের উপরেই আলোক রশ্মি এসে পড়ে, তখন যে আলোটা প্রতিফলিত হয় সে কিন্তু পুরোপুরি সমবর্তিত। এই জন্যই আমরা বলেছিলাম যে প্রতিফলিত রশ্মিটা সাধারণত প্রতিফলিত রশ্মির ভিতরে, কিন্তু কিন্তু সের ভিতরে কিছু অসমবর্তিত ভাবও থাকতে পারে। তবে এখানে যদি তোমার 57 ডিগ্রি কোণে এসে পড়ে তাহলে 100% সমবর্তিত মানে ভাবটা চলে আসে। এই জন্য সাধারণত এই প্রতিফলিত রশ্মিকে সমবর্তিত রশ্মি হিসেবে আইডেন্টিফাই করে, আর প্রতিসরিত রশ্মিকে অসমবর্তিত রশ্মি হিসেবে আলোচনা করে। তবে এখানে সমবর্তিত আকারে দেখাইলেও তেমন কোনো প্রবলেম হয় না। তখন হয়তো এই ফলকটাকে তোমার ওইভাবেই মনে করতে হবে যে এর মধ্যে দিয়ে যে আলো আসছে সেটা সমবর্তিত হয়ে গেছে প্রতিসরিত রশ্মি, হতে পারে। এখন এইখানে মেলাস একটা কথা বলছে যে এইরকম ক্ষেত্রে তোমার এই হলো প্রতিফলিত রশ্মি আর এই হলো প্রতিসরিত রশ্মি, এই প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা হলো মেলাসের সূত্র। এটাও তোমার ব্যাখ্যা করছে ব্রুস্টার, এটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করছে। এটা প্রমাণ কোনো ঘটনা না। এখানে এটা যদি আই হয় তাহলে এই কোণটা হবে আর, আর এইটা হবে তোমার হয়তো থিটা, তাহলে এইটা থিটা পি ধরছে। তাহলে এখানে নিঃসন্দেহে আই আর থিটা পি সমান, কারণ আপতন কোণ আর এইটা হলো প্রতিফলন, আর এইটা হলো প্রতিসরণ কোণ, আই এবং আর সমান না। তাহলে এখান থেকে আমরা স্নেলের সূত্র থেকে জানি সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকুয়ালস টু এই তলের প্রতিসরণ। এখানে মেলাসের আরো একটা সূত্র আছে যে এখান থেকে যে আলো আসছে, এই যে আপতন কোণ আই, এই আপতন কোণের যে ট্যানজেন্ট ট্যান আই ইকুয়ালস টু এই যে তলে এখানে প্রতিসরণ ঘটে বা যে তলটা নেওয়া হয়েছে সেই তলের প্রতিসরাঙ্কের সমান, এটাও মেলাস বলছে। তাহলে এখানে এইটা মিউ, আবার এই মিউ ইকুয়ালস টু কি, এখানে এই যে ট্যান আই আপতন কোণের সাইন ট্যান আই, এই ট্যান আই কি আবার কি লেখা যায়, তাহলে এখানে লেখা যায়
সাইন আই সাইন আর ইকুয়ালস টু tan i কে লেখা যায় সাইন আই বাই কস আই। সাইন আই উপর থেকে চলে যায়, এখান থেকে থাকে সাইন আর ইকুয়ালস টু কস আই। এই কস আই কে আবার কস থিটা পি লেখা যায় অবশ্যই, তাহলে এইটাকে কস থিটা পি লেখা যায়। তারপরে আবার কস থিটা পি কে লেখা যায় তোমার এই যে এইখানে তোমার এইটাকে যদি আমরা লিখি, এইটাকে যদি ঘুরাই সাইন আর ইকুয়ালস টু কস থিটা পি, আবার এইটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা পি, এভাবে লেখা যায়। তাহলে সাইন আর ইকুয়ালস টু, কারণ এই যে এইটাকে যদি কোঅর্ডিনেট আবার ভাঙি আবার কজ হয়ে যায়, তাই সাইন সাইন বাদ যায়, তাহলে আর ইকুয়ালস টু এই যে 90 মাইনাস থিটা পি। তাহলে এই যে আর ইকুয়ালস টু 90 মাইনাস থিটা পি, এখানে আর প্লাস থিটা পি সমান সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে এই আর হইলো এই কোণ আর থিটা পি হইলো এই কোণ, এই দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয়, টোটাল কোণটা 180 ডিগ্রি, তাহলে এই ভিতরের কোণটাও হইলো 90 ডিগ্রি। প্রমাণ শেষ। বইয়ে এই কাজটা কি করে একটু করলেই বোঝা যাবে। তাহলে ম্যালাসের সূত্রে এই প্রমাণটা বইস্টার ওখানে করছে, সেইটা একটু দেখবা। এই প্রতিসব সমবর্তন নিয়ে আমরা যে কথাটুকু বলেছি এটুকুই যথেষ্ট, এইটুকু তোমরা একটু মাথায় রাখবা, এরপর পড়ে দেখো ভিতরে কোথায় কি প্রবলেম হয়। আশা করা যায় আর হবে না। আর তোমরা সৃজনশীল কোশ্চেন, তারপরে এমসিকিউ, এরপরে অনুশীলনের অঙ্ক করছো কিনা আমি জানি না, অনুশীলনের অঙ্ক হয়তো দুই একটা অঙ্কে রেজাল্ট মিলতে না পারে। আমরা দেখব যে আমাদের এর ভিতরে তেমন কোনো সমস্যা হয়তোবা আমাদের হবে না। তোমরা কমপ্লিট করো, আমার মনে হয় আশা করা যায় যে এর ভিতরে তেমন কোনো সমস্যা তোমাদের থাকবে না। যদি সমস্যা থাকেও টুকটাক আমরা সোমবার মঙ্গলবার কথা বলবো, আর আমরা নতুন যাত্রা শুরু করবো মঙ্গলবার।